আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এসএসসি ব্যাকরণ ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করব। আমরা জানি বাংলা ভাষায় সাধারণত দুইটি ধ্বনি ব্যবহৃত হয়। এক নম্বর ব্যঞ্জন বর্ণ এবং দুই নম্বর স্বর। বাংলা ভাষা সাধারণত দুই ধরনের ধ্বনি ব্যবহৃত হয়। এক নম্বর হচ্ছে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনি এবং দুই নম্বর স্বরবর্ণ এবং স্বর ধ্বনি। এই দুই ধরনের ধ্বনি ব্যবহার করে আসলে আমরা বাংলা ভাষা কথাবার্তা লেখা সব ধরনের কাজ করে থাকি। এখন আমাদের কথা হচ্ছে ধ্বনি এবং বর্ণ। ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্যটা ধ্বনি সাধারণত আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলো কি ব্যঞ্জন, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবং অ থেকে ও পর্যন্ত এগুলো হচ্ছে স্বর বর্ণ। এখন এই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা ব্যঞ্জন বর্ণ বলি এবং ও থেকে ও পর্যন্ত আমরা স্বরবর্ণ বলে থাকি অথবা জানি। আসলে এই ক থেকে চন্দ্রবিন্দুর মধ্যে আমরা যখন নিচে মুখে বলবো, যেমন ক খ গ ঘ এরকম, সেগুলোকে বলা হয় আসলে ধ্বনি। এবং ঠিক তেমনি অ থেকে ওই পর্যন্ত এগুলো যখন আমরা মুখে বলবো তখন বলবো ধ্বনি। আসলে ধ্বনি নির্দিষ্ট অর্থ রয়েছে। এবং বর্ণটা ধ্বনি লিখিত রূপকে মূলত ধ্বনি বলা হয়। যেমন আমি যদি মুখে বলি ক এবং সেটাই যদি আমি কটাকে আমি যদি লিখে প্রকাশ করি তাহলে এটা হবে বর্ণ, এবং মুখে যেটা আমি উচ্চারণ বললাম সেটা হচ্ছে মূলত ধ্বনি। আমরা জানি বাংলা ভাষায় স্বরধ্বনি এবং ব্যঞ্জনের মধ্যে ব্যঞ্জন বর্ণের সংখ্যা মোট 39টি এবং স্বরবর্ণের সংখ্যা মোট 11টি। এখন বাংলা ভাষায় এই ব্যঞ্জন বর্ণ 39টি এবং স্বরবর্ণ 11টি, এই দুটি ব্যবহৃত হয়। আমরা যদি দেখি বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা কয়টি, তো আমরা 39 এবং 11 এই দুটো যোগ করি তাহলে পাই 50টি। তাহলে বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণের সংখ্যা মোট 50টি, মোট 50টি। এবং এই
50টি বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। তাহলে আমরা বলতেই পারি যে বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা মূলত একটি। ঠিক আছে, এখন আমরা বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। মোট কথা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কয়টি বর্ণ? 39টি। এটা আমরা উচ্চারণের স্থান, অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ এবং নাসিক্য সবগুলো আমরা আলোচনা করব ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তাহলে আমরা এগুলো বিষয়গুলি এবং আমরা প্রথমত ক থেকে ম পর্যন্ত আগে লিখে নিই। অ, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত এবং প, ফ, ব, ভ, ম। বন্ধুরা দেখা যাচ্ছে ক থেকে ম পর্যন্ত আমরা লিখে দিলাম এবং ক থেকে ম পর্যন্ত বর্ণের সংখ্যা কতটি? আমরা যদি দেখি আমি প্রথম প্রশ্ন একটু ফোন করে নিই। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে এক, দুই, তিন, চার, পাঁচ লাইন। পাঁচটি প্রত্যেকে পাঁচটি করে বর্ণ রয়েছে। তাহলে 5 লাইন যদি পাঁচটি প্রত্যেকে লাইন যদি আমরা 5টা করে বর্ণ দেখতে পাই, তাহলে আমরা অনায়াসে লিখতে পারি 5 এর উপর স্কয়ার লিখতে পারি। তাহলে কত হচ্ছে? 25টি। তাহলে ক থেকে ম পর্যন্ত মোট বর্ণের সংখ্যা কয়টি? মোট 25টি। 25টি। এই 25টি বর্ণকে আমরা বলতে পারি বা 25টি বর্ণকে বলা হয় প্লজিভ বর্ণ। কি বলা হয়? প্লজিভ বর্ণ অথবা স্পৃষ্ট বর্ণ অথবা স্পর্শ বর্ণ। এই 25টিকে ইংলিশে বলা হয় প্লজিভ বর্ণ এবং বাংলায় স্পর্শ বর্ণ, স্পৃষ্ট বর্ণ অথবা স্পর্শ বর্ণ। এখন আমরা প্রত্যেকটি লাইনের প্রথম যে বর্ণগুলো রয়েছে ক, চ, ট, ত, প, এগুলো আমরা যে প্রত্যেক লাইনে 5টি করে আছে আমরা জানি। প্রত্যেক লাইনের প্রথম যে এই সারির যে বর্ণগুলো আছে সে তাদেরকে বলা হয়, এদেরকে বলা হয় বর্গ। কি বলা হয়? বর্গ। তাহলে এখানে ক, চ, ট, ত, প প্রত্যেকটি বর্গ, মানে ক বর্গের ধ্বনিগুলা ক থেকে ম পর্যন্ত, চ বর্গের ধ্বনিগুলো চ থেকে ম পর্যন্ত, ট বর্গের ট থেকে মূর্ধন্য পর্যন্ত এবং ত বর্গের দন্তন্য পর্যন্ত। এছাড়া ক থেকে ম পর্যন্ত আমরা জানি। এখন আমরা সহজেই বলতে পারি যে যদি হঠাৎ করে বর্ণের মধ্যে যে কোনো একটা বর্ণ আমাদের বলা হয়, সেক্ষেত্রে সেটা কোন বর্ণ, কোন বর্গের বর্ণ। তাহলে আমরা অবশ্যই দেখব যে ক থেকে ম পর্যন্ত এই প্রত্যেকটা
লাইন মানে মকরদণ্ড প্রত্যেকটা লাইনের প্রথম বর্গ কি মানে বর্গটা কি, যেমন ক বর্গ ক থেকে ম পর্যন্ত, চ বর্গ চ থেকে ম পর্যন্ত, এভাবে ক থেকে ম পর্যন্ত। আমরা এই প্রত্যেকটি বর্গের ধ্বনিগুলোকে আমরা অল্পপ্রাণ, মহাপ্রাণ, মহাসর্বস এবং শেষ বর্ণগুলোকে নাসিক্য এভাবে আলোচনা করব এবং করতেই পারি। প্রত্যেক বর্গের শেষে যে বর্ণটা আছে প্রত্যেক বর্গে, যেমন ক চ ট ত ক, প্রত্যেক বর্গের শেষ বর্ণগুলোকে বলা হয় হচ্ছে নাসিক্য বর্ণ। শুধু নাসিক্যই নয়, এই নাসিক্য বর্ণের আরো দুটো রূপ রয়েছে, আমরা আসলে বিভ্রান্ত হই। সেটা হচ্ছে অনুনাসিক্য অথবা সানুনাসিক্য। নাসিক্য বর্ণ, অনুনাসিক্য এবং সানুনাসিক্য সব একই। আসলে আমরা যদি হঠাৎ করে যদি অনুনাসিক করে তখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ি যে আসলে এটা কি অনুনাসিক্য নাকি অন্য কিছু। আসলে না, নাসিক্য বর্ণ এবং অনুনাসিক্য এবং সানুনাসিক্য সব একই। এই ও থেকে কথা পর্যন্ত ও ইয় ন মূর্ধন্য দন্ত ন এ পর্যন্ত পাঁচটি, 1 2 3 4 5 এই পাঁচটি বর্ণকে বলা হয় অনুনাসিক্য অথবা সানুনাসিক্য অথবা নাসিক্য। আসলে এখন আমরা প্রত্যেকটা বর্গের ঘোষ এবং অঘোষ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বর্গের প্রথম দুইটি অঘোষ এবং পরের দুইটিকে ঘোষ ধ্বনি হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এবং ঘোষ এবং অঘোষ ধ্বনি কি সেটা আমরা বলে রাখি। সেটা হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণ করার সময় মুখ দিয়ে অল্প পরিমাণ যেসব ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্রী অথবা স্বরযন্ত্র অনুরণিত হয় অথবা কম্পিত হয় সেগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি। এবং যেগুলো ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয় না অথবা কম্পিত হয় না তাদেরকে বলা হয় অঘোষ ধ্বনি। এখন কথা হচ্ছে বর্গের প্রথম দুইটা ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি। এবং পরের দুইটিকে বলা হয় ঘোষ ধ্বনি। কারণ প্রথম বর্গের এই ক বর্গের ধ্বনিগুলা ক এবং খ এই দুইটা উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয় না অথবা কাঁপে না, এর জন্য প্রথম দুইটাকে অঘোষ ধ্বনি এবং পর দুইটা ধ্বনিতে আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয়, বিধায় এই ক এবং খকে ঘোষ ধ্বনি বলা হয়। এবং এছাড়াও আমরা ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি এর মধ্য বিবেচনা করে এবং অপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি চিহ্নিত করতে পারি। যেমন অঘোষ ধ্বনির প্রথম ধ্বনিটা, অঘোষ ধ্বনির যে দুটো ধ্বনি আছে প্রথম ধ্বনিটাকে বলা হয় অল্পপ্রাণ এবং পরের যে ধ্বনিটা আছে সেটাকে বলা হয় মহাপ্রাণ। এবং অল্পপ্রাণ এবং মহাপ্রাণটা কি? যেসব ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখ দিয়ে অল্প পরিমাণ বাতাস বের হয়ে যায় তাদেরকে বলা হয় অল্পপ্রাণ, এবং যেসব ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখ দিয়ে অধিক পরিমাণে বাতাস বের হয়ে যায় তাদেরকে বলা হয় কি? মহাপ্রাণ। তাহলে অঘোষ ধ্বনির প্রথমটাকে বলা হয় অল্পপ্রাণ এবং দ্বিতীয়টাকে বলা হয় মহাপ্রাণ। এভাবে ঘোষ ধ্বনির প্রথমটাকে বলা হয় অল্পপ্রাণ এবং দ্বিতীয় ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ। শেষ। এটা আসলে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ চলে যাবে। এবং আমরা উচ্চারণ দিক দিয়ে বিবেচনা করে দেখতে পারি পাঁচটি বর্গ আমরা জানি ক ছ ট ত ক পাঁচটি বর্গ, প্রত্যেকটা বর্গের উচ্চারণ স্থান আছে। আমরা জানি ক বর্গের উচ্চারণ স্থানটা হচ্ছে এটা, ক বর্গের উচ্চারণ স্থান কণ্ঠ অথবা জিহ্বা মুখ।
এবং চ বর্গের ধ্বনিগুলা তালব্য। ট বর্গের ধ্বনিগুলা মূর্ধন্য অথবা মূর্ধন্যটা ঠিক আছে, অথবা মূর্ধন্য ধ্বনি এবং ট বর্গের ধ্বনিগুলোকে বলা হয় দন্ত ধ্বনি। অ বর্গের বলা হয় ওষ্ঠ ধ্বনি। পাশে বর্গের ক বর্গের কণ্ঠধ্বনি বা জীবাবলী বলার কারণ হচ্ছে আমাদের এই অপরন্ত বলাটা আমরা যখন উচ্চারণ করে থাকি তখন আমাদের কণ্ঠ থেকে সরাসরি কোনগুলো উচ্চারিত হয়। এই ক্ষেত্রে আমরা কণ্ঠধ্বনি অথবা জীবাবলীয় ধ্বনি বলে থাকি। এবং চ থেকে ইয় পর্যন্ত মানে চ বর্গের ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের তালুর সাহায্য লাগে উচ্চারণের সময়, সেজন্য আমরা চ বর্গের ধ্বনিগুলোকে তালব্য ধ্বনি হিসেবে বিবেচনা করতে পারি এবং ট বর্গের ধ্বনিগুলোকে আমরা মূর্ধন্য ধ্বনি বলি। কারণ আমাদের এটা উচ্চারণ করার সময় আমাদের কি হয়, জিহ্বা সবসময় মুখের মাঝ বরাবর থাকে এবং এটা কিসের জন্য আমরা মূর্ধা ধ্বনি হিসেবে বিবেচনা করতে পারি। এবং ত বর্গীয় ধ্বনিগুলোকে আমরা দন্ত ধ্বনি বলি। কারণ এই ত বর্গীয় ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা সব সময় আমাদের অগ্রদন্তমূলে গোড়ার সঙ্গে টাচ করে, এই জন্য আমরা বলি দন্ত ধ্বনি অথবা দন্ত মূলী, যেহেতু দাঁতের মূলের সঙ্গে জিহ্বা লাগে, এই কারণে আমরা দন্ত ধ্বনি অথবা দন্তমূলীয় ধ্বনি বলতে পারি। এবং ক থেকে ম এবং ক বর্গের ধ্বনিগুলো উচ্চারণের স্থান আমাদের দুই ঠোঁট, এই জন্য অষ্টধ্বনি। আমাদের এই দুইটা ঠোঁটের মধ্যে উপরের ঠোঁটকে বলা হয় ওষ্ঠ এবং নিচের ঠোঁটকে বলা হয় ওষ্ঠাধর। এখানে পরিষ্কার বর্ণের উচ্চারণ এবং ঘোষ খরগোশ অলপান নপান এবং প্রত্যেক বর্গের শেষ বর্ণটা নাসিক অনাসিক ভাষা অনাসিক এগুলো আমরা জানলাম। এখন আমরা এগুলো মিশিয়ে দিই। আমাদের ক থেকে ন পর্যন্ত 25টি বর্ণের বর্ণ সম্পর্কে জানলাম। এখন আমাদের কয়েকটা বর্ণ রয়েছে 14টি। এই 14টার মধ্যে প্রথম আলোচনা করতে হবে পরাশ্রয়ী বর্ণ। ব্যঞ্জন বর্ণের মধ্যে পরাশ্রয়ী বর্ণ সংখ্যা 9টি। অনুষ্ঠা, বিসর্গ, চন্দ্র, এই তিনটিকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ, যা এর আগে ব্যবহৃত হতে পারে পূর্ণ বর্ণের উপর নির্ভরশীল। এবং আমরা যে পরাশ্রয়ী বর্ণ 3টি, 1 2 3। এবং পার্শ্বিক ধ্বনি ল। আমরা লকে পার্শ্বিক ধ্বনি হিসেবে জানি যে এই ল উচ্চারণ করার সময় আমাদের মুখের দুই গাছি যে গাছি আছে আমাদের সেখান থেকে বাতিল হয়ে রয়েছে, যেমন পার্শ্বিক ধ্বনি। ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। শীষ ধ্বনি 4টি। শীষ তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এই 4টি শীষ ধ্বনি হিসেবে পরিচিত। এছাড়াও এই হটা কণ্ঠধ্বনি, এই হটা কখনো কখনো কণ্ঠধ্বনি ভিতরে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে শীষ ধ্বনি এবং এই হটা কখনো কণ্ঠধ্বনির মধ্যে পড়ে যায়। এবং তালমাজাত ধ্বনি র অথবা এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা কম্পিত হয় বা কম্পিত হয়। এই কারণে আমাদের আমরা এই র এবং ব্যঞ্জনকে তালমাজাত ধ্বনি বলতে পারি। এছাড়া আরেকটি রইল খণ্ড অনুরূপ বর্ণ, অনুরূপ বর্ণ। এটা হচ্ছে খণ্ড ত। এই খণ্ডতা এবং ত বর্ণ, খণ্ডতা এবং ত বর্ণ যে আছে সেটার কোনো পার্থক্য নেই। আসলে কোনটার শব্দের অলঙ্করণে আসলে খণ্ডত ব্যবহৃত হয় বা ত ব্যবহৃত হয়। আমরা বলতে পারি খণ্ডত কি ত বর্ণে অনুরূপ
ওকে বন্ধুরা, এ পর্যন্তই আমরা ধ্বনিক বর্ণ সম্পর্কে শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা স্বরবর্ণ সম্পর্কে শিখবো এবং স্বরবর্ণের উচ্চারণ থেকে শুরু করে যা 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 আছে আমরা সব শিখবো। আজ আমরা শিখলাম ক থেকে চন্দ্রবিন্দু 39টি এই ধ্বনিগুলা সব বিস্তারিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।